আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সাধারণ বিজ্ঞানের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের এখন অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহ চলছে। তো দ্বিতীয় সপ্তাহে তোমরা সাধারণ বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটা পেয়েছো সেটার বিষয়বস্তুটা দেখবে। বিষয়বস্তু হচ্ছে ষষ্ঠ অধ্যায় পলিমার। পলিমার থেকে তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন, কিছু সৃজনশীল প্রশ্ন, একটা সৃজনশীল এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে এই সম্পূর্ণ চ্যাপ্টারের বিভিন্ন অংশগুলোকে ভাগ করে। তো এই চ্যাপ্টারটার শুরুতেই তোমাদের যে কাজটা হবে, সে চ্যাপ্টারটা আমি আজকে যে ক্লাসটা নিব সেই ক্লাস ধরে তোমরা পড়াগুলো রেডি করবে এবং সেই সাথে সম্পূর্ণ বই চ্যাপ্টারটা খুব ভালোভাবে রিডিং করবে অবজেক্টিভ প্লাস সাবজেক্টিভের জন্য। তারপর আমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো তুমি দেখবে খুব সহজেই তুমি পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা উত্তর তুমি খুব সুন্দরভাবে বুঝতেও পারছো। তো পলিমার জিনিসটা কি, নাম দিয়ে হয়তো আমরা জিনিসটা বুঝতে পারছি না, কিন্তু দেখো চ্যাপ্টারের শুরুতে একটা সুন্দর ছবি দেওয়া আছে, অনেকগুলো সুতোর ছবি, উলের ছবি। তো এগুলা দিয়ে আসলে মোটামুটি আমরা কি বুঝতে পারছি যে আসলে এই সুতা, তন্তু বা উল বা রেশম আমরা যে কাপড়গুলো ব্যবহার করছি এগুলো সাধারণত কোনো না কোনো পলিমারের সমন্বয়, পলিমারের মাধ্যমে এগুলো তৈরি হচ্ছে, যেটা হয়তো আমাদের জানা ছিল না। আমরা এগুলোকে সুতা নামে চিনি, রেশম নামে চিনি, পশম এই নামে চিনি, কিন্তু এগুলোর আরও কিছু নাম থাকতে পারে, এগুলো তৈরির কিছু বিশেষ ধরনের প্রক্রিয়া থাকতে পারে, সেই প্রক্রিয়াগুলোর কিছু আলাদা নাম থাকতে পারে। এগুলো নিয়েই আমরা মোটামুটি এই অধ্যায়ে আলোচনা করব এবং সেই সাথে আমরা এটা জানবো যে কোন কোন পলিমারগুলো আমাদের পরিবেশের জন্য ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং কোন কোন পলিমারগুলো ব্যবহার করা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সেই সাথে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে চলো আজকে অধ্যায়ের আমরা মূল আলোচনায় চলে যাই। পলিমার কি, পলিমারের উৎপত্তি কোথা থেকে হয়েছে, পলিমার শব্দটা কোথা থেকে এসেছে, বিভিন্ন ধরনের পলিমারের নাম নিয়ে আমরা একটু আলোচনা করি। পলিমার, পলিমার শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ পলি, যার অর্থ হচ্ছে অনেক, এবং ম্যারোস, যার অর্থ হচ্ছে অংশ। এই পলি শব্দের অর্থ হচ্ছে অনেক এবং ম্যারোস শব্দের অর্থ হচ্ছে অংশ, অর্থাৎ অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ জোড়া দিয়ে আমরা একটা যে বড় জিনিস পাচ্ছি সেই জিনিসটার নামই হচ্ছে পলিমার। যদি তোমরা লোহার শিকলের কথা চিন্তা করো তাহলে দেখবে লোহার শিকলের ছোট ছোট অংশ জোড়া দিয়ে শেষ পর্যন্ত একটা বড় লোহার শিকল তৈরি করা যায়, অর্থাৎ বড় শিকলটা হলো এখানে পলিমার। আর যেই ছোট ছোট লোহার যে টুকরোগুলো ব্যবহার আমরা করেছি, যে লোহার খণ্ডগুলো, লোহার অংশগুলো ব্যবহার করেছিলি, সেগুলো ছিল আসলে মনোমার। তার মানে যে ছোট জিনিসগুলো আমি জোড়া লাগাচ্ছি সেই জিনিসগুলোর নাম হচ্ছে মনোমার, এবং যেই জিনিসগুলো আমি শেষে বড় হিসেবে পাচ্ছি সেটা আসলে হচ্ছে পলিমার। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস একসাথে সংযুক্ত করার ফলে আমি যে নতুন বড় জিনিসটা পাচ্ছি সেটাই হচ্ছে পলিমার। তো পলিমার শব্দের উৎপত্তিটা সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব পলিথিন তৈরি। আমাদের নিত্যদিন জীবনে যেই পলিমারটা আমরা খুব অহরহ সবাই ব্যবহার করি সেটা হচ্ছে পলিথিন। পলিথিন এই হলো আমাদের সেই পলিথিন। দেখো বন্ধন, এই যে দাগগুলো আমরা দিয়েছি এইটার বিশেষ একটা নাম রয়েছে এখানে। বন্ধন, একটা বন্ধন মানেই হচ্ছে দুইটা ইলেকট্রন আছে এখানে। বন্ধন কার্বন CH2, দুইটা হাইড্রোজেন, আবার বন্ধন, তারপর কার্বন H2, আবার বন্ধন, ব্র্যাকেট দিয়ে N দিয়েছি। N মানে হচ্ছে এখানে N সংখ্যক মনোমারের অণু যুক্ত হয়ে এই বিশাল পলিমারটা তৈরি হয়েছে। কত সংখ্যক সেটা আসলে পরিমাণ করা সম্ভব নয়। তাহলে পলিথিন, যে পলিব্যাগটা আমরা তৈরি করছি, এর যে মনোমারটা ছিল এই মনোমারের নাম ছিল ইথিলিন। মনোমারের নাম কি ছিল? মনোমারের নাম ছিল ইথিলিন। এবং যে পলিমারটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের বহুল ব্যবহৃত পলিথিন। ইথিলিন থেকে পেয়েছি পলিথিন। এখানে দেখো অবশ্যই এই বিক্রিয়াগুলো এমনি এমনি হয়ে যাবে না, যে ছোট্ট অনেকগুলো ইথিলিন অণু একসাথে রেখে দিলেই পলিমারটা তৈরি হয়ে যাবে না। এর জন্য দেখা যায় তাপ বিক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য অক্সিজেন প্রভাবক ব্যবহার করতে হয়, উচ্চ চাপ এবং উচ্চ তাপের দরকার হয়। এবং এখানে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে ইথিলিন থেকে আমরা পলিথিন পাচ্ছি। তবে এক্ষেত্রে পলিমারকরণ বিক্রিয়াটাকে যদি খুব দ্রুত করতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অক্সিজেন প্রভাবক। এবং সেই সাথে এখন বর্তমানে টাইটেনিয়াম ক্লোরাইড TiCl3, টাইটেনিয়াম ক্লোরাইড নামক একটা প্রভাবক
ব্যবহার করেই বায়ুমণ্ডলের চাপেই পলিথিন তৈরি করা যায়, যে অতিরিক্ত 200 বায়ুমণ্ডলীয় চাপ দরকার হয় না। বায়ুমণ্ডলে যে নর্মাল চাপ থাকে সেই চাপেই আমি ইথিলিন থেকে পলিথিন তৈরি করতে পারবো, শুধুমাত্র টাইটেনিয়াম ক্লোরাইড এই প্রভাবকটাকে ব্যবহার করে। আর যদি আগের পদ্ধতি ব্যবহার করি তাহলে উচ্চ চাপও লাগবে, সেই সাথে উচ্চ তাপ এবং অক্সিজেন প্রভাবক ব্যবহার করতে হবে। অক্সিজেন প্রভাবকের ব্যবহারের ফলে ইথিলিন থেকে আমরা পলিথিন পাবো। তাহলে তোমরা পলিমারকরণের এই বিক্রিয়াটা অবশ্যই খুব ভালোভাবে, অর্থাৎ ইথিলিন থেকে পলিথিন তৈরির বিক্রিয়া সহ সবাই লিখে প্র্যাকটিস করবে। এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তন্তু। তন্তু বলতে আসলে আমরা কি বুঝি? তন্তু বলতে আমরা সাধারণত আঁশ জাতীয় কোনো পদার্থকে বুঝি। তবে বস্ত্রশিল্প বা আমাদের কাপড়ের যেই আমরা যে কাপড়গুলো ব্যবহার করছি সেই কাপড়গুলোতে দেখবে সেলাই করার জন্য এবং বয়নের জন্য, বুনন এবং বয়নের জন্য যেই ব্যবহৃত আঁশগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই সাধারণত তন্তু বলা হয়। তন্তু দিয়ে সুতা আর কাপড় ছাড়াও কার্পেট, ফিল্টার, তড়িৎ নিরোধক বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করা যায়। তন্তুর 2টা প্রকারভেদ রয়েছে, 2 রকম হয় তন্তু। একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক তন্তু, আরেকটা হচ্ছে কৃত্রিম তন্তু। তাহলে প্রাকৃতিক তন্তু যেগুলো আসলে আমরা প্রকৃতিতে সাধারণত স্বাভাবিকভাবেই পেয়ে যাই, যেমন সুতি কাপড় তৈরির জন্য তুলা পাই, পাট, লিলেন, রেশম, পশম, উল, সিল্ক, অ্যাসবেস্টস, ধাতব তন্তু, এগুলো হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, এদেরকে আমরা বলি প্রাকৃতিক তন্তু। কৃত্রিম তন্তু হচ্ছে পলিস্টার, রেয়ন, ডেক্রন, নাইলন ইত্যাদি হচ্ছে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে। এ কারণে তাদের নাম দেওয়া হয়েছে কৃত্রিম তন্তু। এর মধ্যে দেখা যায় প্রাকৃতিক তন্তুগুলোর মধ্যে তুলা এবং পাট আমরা সাধারণত উদ্ভিদ থেকে পাই, সে কারণে এই প্রাকৃতিক তুলা এবং পাট একে আমরা প্রাকৃতিক তন্তুর সাথে উদ্ভিদ তন্তু বলতে পারি। অন্যদিকে রেশম এবং পশম এগুলো পাওয়া যায় প্রাণী থেকে, তাহলে সেগুলোকে আমরা প্রাণীজ। এর মধ্যে আমরা রেশম এবং পশম এগুলো পাওয়া যায় প্রাণী থেকে, এদেরকে বলা হয় প্রাণীজ তন্তু। আবার ধাতব তন্তু পাওয়া যায় সাধারণত যার প্রাকৃতিক খনি থেকে, তখন এদেরকে বলা হচ্ছে খনিজ তন্তু। অর্থাৎ প্রাকৃতিক তন্তুরও আবার কতগুলো ভাগ রয়েছে, একটা উদ্ভিদ তন্তু, প্রাণীজ তন্তু, তারপর হচ্ছে খনিজ তন্তু। এবং কৃত্রিম তন্তুগুলো 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সেলুলোজিক তন্তু আর একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। তোমরা জানো যে সেলুলোজ হচ্ছে এক ধরনের শুষ্ক আঁশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষ তৈরি হয়। তাহলে সেলুলোজ কি, এই প্রশ্নের উত্তর আসলে তোদের লিখতে হবে সেলুলোজ এক ধরনের সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষ তৈরি হয়। রেয়ন, এসিটেট রেয়ন, ভিসকাস রেয়ন, কিউপ্রা অ্যামোনিয়াম রেয়ন এগুলোকে সেলুলোজকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় বলে এগুলোকে বলা হয় সেলুলোজিক তন্তু। কৃত্রিম যেই সেলুলোজগুলো আছে সেগুলো সাধারণত অন্য পদার্থের মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, এ কারণে তাদেরকে বলা হয় নন সেলুলোজিক তন্তু। যেমন লাইলন, পলিস্টার, পলিপ্রোপিলিন, ডেক্রন এগুলো হচ্ছে নন সেলুলোজিক কৃত্রিম তন্তু। এবার দেখো অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে সুতির যে তন্তুগুলো পাওয়া যায় সেই তন্তুগুলোর একটা চিত্র তোমাদের তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে দেখো আমরা কতগুলো অংশে ভাগ করতে পেরেছি। এই যে সুতার যে অংশগুলো পাওয়া যায় যেগুলো দেখতে খুবই ছোট, এটাকে যদি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে একটু বড় করে দেখা যায় তখন দেখা যায় এর বাইরের একটা দেয়াল থাকে, সেটাকে বলা হচ্ছে মূল দেওয়াল। ভেতরে যে দেয়ালটা থাকছে, ভেতরে যে স্তরটা থাকছে সেটাকে বলা হচ্ছে গৌণ দেওয়াল, এবং মাঝখানে একটা নলের মতো অংশ থাকতেছে সেটাকে বলা হচ্ছে লুমেন। এই লুমেনটা আসলে সাধারণত এই অবস্থায় থাকে, কিন্তু যখন এটাকে শুকানো হয় রোদে তখন এটা মোচড়ানো একটা ফিতার মতো অংশ করে, এবং এই প্রত্যেকটা ফিতার আসে 100 থেকে 250টা পর্যন্ত পাক বা মোচড় থাকে। বস্ত্র বা কাপড় তৈরি করার সময় এই মোচড়গুলো একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় বলে সুতি কাপড়গুলো অনেক বেশি টেকসই হয়। প্রশ্ন আসতে পারে সুতি কাপড় কেন টেকসই হয়? আপাত দৃষ্টিতে সুতি কাপড়গুলো তেমন উজ্জ্বল হয় না, তবে ময়শ্চারাইজেশনের মাধ্যমে একে উজ্জ্বল এবং চকচকে করা হয়। এর সাথে রং দেওয়া হয় এবং তাপ এবং ধোয়ার ফলে সুতির কাপড়ের রঙের কোনো একটা ক্ষতি হয় না। জৈব অ্যাসিডের উপস্থিতিতে সুতির কাপড়ের খুব একটা ক্ষতি হয় না, কিন্তু অজৈব অ্যাসিডের উপস্থিতিতে সুতির কাপড়ের ক্ষতি নষ্ট হয়ে যায়, মানে সুতির কাপড়টা নষ্ট হয়ে যায় অজৈব অ্যাসিডের উপস্থিতিতে, আর জৈব অ্যাসিডের উপস্থিতিতে সুতির কাপড়টা খুব একটা নষ্ট হয় না।
তবে সীমাবদ্ধতা হলো এই সুতির কাপড়গুলো সাধারণত সংকুচিত হয়ে যায় বেশি। তোমরাও দেখবে যে সুতির কাপড়গুলো ধোয়ার পরে এগুলা মানে ইস্ত্রি না করে পরা যায় না। দেখা যায় তুমি বাইরে কোথাও যেতে গেলে বা আমাদের স্কুলের যে জামাগুলো থাকে সেটা সাধারণত সুতির কাপড়ের হয়ে থাকে, তখন দেখা যায় যে ধোয়ার পরে সেটাকে খুব তাড়াতাড়ি সংকুচিত হয়ে যায়। অন্যদিকে পলিস্টার টাইপের বা রেয়নের বা রেশমের যে কাপড়গুলো থাকে সেগুলো সাধারণত ধোয়ার পরেও কিন্তু সংকুচিত হয় না। এটা হলো সুতির কাপড়ের একটা সীমাবদ্ধতা। এবার দেখবো আমরা রেশম। রেশমে সাধারণত ফাইব্রিয়ন নামে এক ধরনের প্রোটিন থাকে, প্রোটিন জাতীয় পদার্থ থাকে। প্রাকৃতিক প্রাণীজ তন্তুর মধ্যে রেশম সবচেয়ে বেশি শক্ত এবং দীর্ঘ। প্রাণীজ যেই তন্তুগুলো পাচ্ছি সেগুলোর মধ্যে রেশম সবচেয়ে বেশি দীর্ঘ এবং শক্ত, এবং বিভিন্ন গুণাগুণের জন্য রেশমকে তন্তুর রানীও বলা হয়। সূর্যালোকে রেশম দীর্ঘক্ষণ যদি রেখে দেওয়া হয় এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে রেশম হালকা কিন্তু অনেক বেশি উষ্ণ এবং খুবই অল্প জায়গায় রেশমি বা সিল্কের কাপড় রাখা যায়। এটা হলো রেশমের বৈশিষ্ট্য। এবার আসা যাক পশম। সুতির কাপড় যেমন তাপ সুপরিবাহী হওয়ার কারণে সেটা পরতে আরাম বোধ হয় সুতির কাপড়ে, এবং পশমের ক্ষেত্রে দেখা যায় তাপ অপরিবাহী। অর্থাৎ আমরা শীতের সময় যে কাপড়গুলো সাধারণত পরি সেগুলো সাধারণত তাপ অপরিবাহী হয়। তাপ পরিবাহী হওয়ার কারণে পশম বা উলের কাপড়টা তাপ কুপরিবাহী বলা যায়। আর সুতির কাপড়টা হয় তাপের ক্ষমতা বা এর পরিচালন ক্ষমতা এবং পরিবহন ক্ষমতা সুতির কাপড়ের অনেক বেশি, সেক্ষেত্রে পশমের সেটা নেই। এ কারণে পশমি কাপড় পরে থাকলে শীতের দিনে শরীর থেকে তাপ বেরিয়ে যেতে পারে না, তাই এটা গায়ে দিলে আমরা গরম অনুভব করি। লঘু অ্যাসিড এবং ক্ষারে পশমের তেমন কোনো ক্ষতি হয় না, তবে মথ পোকা খুব সহজে পশম তন্তুটা নষ্ট করে দেয়। এছাড়া কিছু ছত্রাক আছে যেটা পশম তন্তুকে খুব সহজে আক্রান্ত করে নষ্ট করে দিতে পারে। পশমকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্লিশ উল আর একটা হচ্ছে পুলড উল। ফ্লিশ উল তাদেরকে বলবো যে জীবন্ত মেষ থেকে যখন লোম ছাড়ানো হয়, লোম ছাড়ানোর ফলে যে পশমটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্লিশ উল। আর পুলড উল হচ্ছে যখন আমরা পশমটা মৃত বা জবাই করা মেষ থেকে যখন যে পশমটা, সেটাকে বলা হচ্ছে পুলড উল। মানুষের চুল এবং নখে একটা প্রোটিন থাকে যে প্রোটিনটার নাম হচ্ছে ক্যারাটিন, সেটা দিয়ে পশম তন্তু গঠিত পশমের মধ্যে আলপোকা, মোহেরা, কাঞ্জিও, ভিকোনা ইত্যাদি উল্লেখযোগ্য। এর পরের আলোচনা হচ্ছে নাইলন নিয়ে। নাইলন হচ্ছে কৃত্রিম নন সেলুলোজিক তন্তু জাতীয় পদার্থ। এটা কি দিয়ে তৈরি হয়? এটা সাধারণত তৈরি হয় এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন নামক রাসায়নিক পদার্থের পলিমারকরণ বিক্রিয়ার ফলে নাইলন তৈরি হয়। নাইলনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নাইলন 66 আর একটা হচ্ছে নাইলন 6। এরপর নাইলনের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন নাইলন খুব হালকা এবং শক্ত, ভিজলে এর স্থিতিস্থাপকতা অনেক বেশি বেড়ে যায়, আগুনে পড়ে না, তবে গলে গিয়ে বোরাক্স বিটের মতো স্বচ্ছ বিট গঠন করে। অর্থাৎ এটা যখন গলে যায় তখন একটা স্বচ্ছ একটা জালকের মতো তৈরি করে। কার্পেট, দড়ি, টায়ার, প্যারাশুটের কাপড় ইত্যাদি তৈরি করতে নাইলন ব্যবহৃত হয়। রেয়ন, কৃত্রিম যে তন্তুগুলোর কথা বলেছিলাম তার মধ্যে রেয়ন বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সেটা প্রধান। উদ্ভিজ্জ সেলুলোজ এবং প্রাণীজ পদার্থ থেকে রেয়ন তৈরি করা হয়। রেয়ন সাধারণত কত প্রকারের হয়? 3 প্রকার। একটা হচ্ছে ভিসকোস, 2 নাম্বার হচ্ছে কিউপ্রোমিয়াম এবং 3 নাম্বার হচ্ছে অ্যাসিটেট। এগুলো দেখতে সুন্দর, উজ্জ্বল, মনোরম, অভিজাত এবং আকর্ষণীয় নয়, এগুলো মোটামুটি টেকসই। লঘু অ্যাসিডের সাথে তেমন কোনো বিক্রিয়া করে না, কিন্তু ধাতব লবণে রেয়ন খুব সহজে বিক্রিয়া করে। অধিক উত্তাপে রেয়ন গলে যায়, তাই রেয়ন কাপড়ে বেশি গরম ইস্ত্রি করা যায় না। তাহলে রেয়নের প্রকারভেদ জানলাম আমরা, এবং রেয়ন হচ্ছে কৃত্রিম তন্তুগুলোর মধ্যে প্রধান এবং প্রথম তন্তু, যেটা সেলুলোজ এবং প্রাণীজ পদার্থ থেকে রেয়নটাকে তৈরি করা হয়। এরপরে দেখবে তোমাদের বইয়ে আলোচনার বিষয়বস্তু আছে তন্তু থেকে কিভাবে সুতা তৈরি করা হয়, তন্তু আমরা কিভাবে সংগ্রহ করব এবং সেই সংগ্রহ থেকে আমরা কিভাবে তন্তুগুলো থেকে সুতার তৈরির প্রক্রিয়াতে যাব, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে বইয়ে লেখা আছে। তোমরা এই পড়াটা খুব সুন্দরভাবে রেডি করে ফেলবে এবং দেখবে যে তোমাদের পড়তে খুব ভালো লাগছে, কারণ এখানে আমরা যেই কাপড়গুলো বা সুতাগুলো ব্যবহার করছি সেগুলো সম্পর্কে এখানে বিস্তারিত
বলা হয়েছে যে পাট জাতীয় বীজ থেকে, যেমন শন, তিসি গাছ থেকে কিভাবে আমরা কোন কোন পদ্ধতির মাধ্যমে এগুলা থেকে কিভাবে আমরা আমাদের সেই সুতা বা কাঙ্ক্ষিত সুতাতে আমরা আস্তে আস্তে যাব, কিভাবে প্রত্যেকটা ধাপ, এক একটা ধাপের প্রত্যেকটা নির্দিষ্ট নাম আছে। এই ধাপগুলো তোমরা সবাই একটু নোট করে পড়বে। সুতা থেকে তন্তু থেকে সুতা তৈরি এবং তন্তু সংগ্রহ করা। এর পরের ধাপ হচ্ছে যখন সুতা সংগ্রহ করা হয়ে গেল তন্তু থেকে, এরপর সুতা কাটা বা স্পিনিং ধাপ, ব্লেন্ডিং, মিক্সিং, তারপর হচ্ছে কার্ডিং এবং কম্বিং। অর্থাৎ সুতা কাটার দ্বিতীয় ধাপ হচ্ছে কার্ডিং এবং কম্বিং। তুলা, লিনেন এবং পশম এসব তন্তুর বেলায় এই ধাপটা প্রয়োগ করা হয়। তন্তুর বৈশিষ্ট্য ও দৈর্ঘ্য অনুযায়ী কার্ডিং এবং কম্বিংয়ের কাজে ব্যবহৃত যন্ত্র ঠিক করা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তুগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় এবং ধুলাবালি এবং ময়লার কণা থাকলে সেগুলো দূর করা ফেলা হয়। কোনো কোনো ক্ষেত্রে শুধু কার্ডিং করলেই চলে, তবে মিহি, মসৃণ এবং সরু সুতা পেতে হলে কম্বিং দরকার হয়। এখানে দেখো স্পিনিং মিলে সুতা তৈরি, এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আমরা আসলে কীভাবে সুতা, তন্তু থেকে সুতা পাবো, সুতা কিভাবে কাটতে হবে, কাটার ধরনের ব্লেন্ডিং প্রসেস রয়েছে, মিক্সিং প্রসেস রয়েছে। এই প্রত্যেকটা প্রসেসের নামগুলো আমরা পড়বো। যেই শব্দগুলো তোমাদের কাছে একটু নতুন মনে হবে এবং কঠিন, এবং এখানে সবগুলো শব্দ একটু কঠিন, এবং এখানে কতগুলো ছোট ছোট সংজ্ঞা পাবে তোমরা, যেমন স্পিনিং কি, ব্লেন্ডিং কি, মিক্সিং কি, কার্ডিং এবং কম্বিং কি, এবং এই অনেক নতুন নতুন মেশিনের নাম সম্পর্কে জানতে পারবে। তারপর কোন প্রক্রিয়াটা করতে কতটুকু সময় লাগে, এই সময়টার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করে আসতে হয়, কিভাবে করতে হয়, এই জিনিসগুলো তোমরা একটু পয়েন্ট আকারে পড়লে আশা করি তোমাদের এখানে খুব একটা সমস্যা হবে না, কারণ বইয়ে খুব সুন্দরভাবে বর্ণনাগুলো দেওয়া আছে। আর এখান থেকে যদি সৃজনশীল প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন পাও, এবং আশা করি এর মধ্য থেকে রিডিং পড়লেই তোমরা উত্তরগুলো সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে। এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সবসময় খেয়াল করবে যাতে তোমার অ্যাসাইনমেন্টে তোমার নিজের সৃজনশীলতা প্রকাশ পায়। তুমি যে জিনিসটা বুঝেছো একদম বই থেকে হুবহু না তুলে দিয়ে তুমি তোমার মতো করে উত্তরটা লিখবে। বইয়ের কথাগুলো অবশ্যই থাকবে, সেই সাথে তোমার নিজের একটা মতামত থাকবে যে তুমি জিনিসটা আসলে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছো। এরপর আমরা দেখব রেশম তন্তু থেকে রেশম সুতা আসলে আমরা কিভাবে পাই। এটা আসলে সাধারণত একটা পোকা থেকে তৈরি হয়। তোমরা জানো যে রেশম পোকার ডিম, একে বলা হয় কোকুন। পরিণত কোকুন বা গুটি সাবান পানিতে বা কড়াইয়ে সিদ্ধ করা হয়। কোকুনগুলো সাধারণত এই কড়াই টাইপের পরিণত কোকুনগুলোকে সাবান পানিতে সিদ্ধ করা হয়। এতে কোকুনের ভেতরকার যে রেশম পোকা থাকে সেটা মরে যায় এবং গুটি কেটে বের হয়ে রেশমের গুটি নষ্ট হতে পারে না। সিদ্ধ করার কারণে কোকুন নরম হয়ে যায় এবং উপর থেকে খোসা খুব সহজেই আলাদা করা যায়। এই হচ্ছে আমাদের কোকুনের যেই ভেতরের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি দেখে প্রত্যেকটা মথের চারপাশে কোকুন তৈরি থাকে। এই অবস্থায় থাকে আমার কোকুনগুলো। এগুলাকে আমি সাবান পানিতে সিদ্ধ করে নিব। খোসাগুলো উঠে গেলে রেশমি তন্তুর প্রান্ত ও নাল পাওয়া যায়। এই নাল ধরে আমরা আস্তে আস্তে বাকি কাজ এরপরে হচ্ছে সিদ্ধ করার কারণে কোকুনটা যেহেতু নরম হয়ে যাচ্ছে, পরে খোসাটাকে খুব সহজে আলাদা করা যায়। আর এই নাল ধরে আস্তে আস্তে টানলে লম্বা সুতা বের হয়ে যায়। চিকন বা মিহি সুতার জন্য 5 থেকে 7টা কোকুনের নাল, আর মোটা সুতার জন্য 15 থেকে 20টা কোকুনের নাল একত্রে করে টানা হয়। এর কাজে চরকা ব্যবহার করা হয়। এর কাজে আমাদের যে চরকা ব্যবহার করা হয়, ছবিতে চরকার সাহায্যে কোকুন থেকে সুতা তৈরি করা দেখানো হয়েছে, এবং নালগুলোকে একত্রিত করে এদের গায়ে লেগে থাকা আঠার কারণে একটা আরেকটার সাথে লেগে গিয়ে সুতার একটা গোছা তৈরি হয়। দেখো ছবিটাতে আমাদের যেই সুতা তৈরি হচ্ছে, যে স্পিনারের যে মেশিনটাতে দেখো এখান থেকে সুতাগুলোকে টেনে এনে এভাবে তৈরি করা হচ্ছে মেশিনের সাহায্যে, এবং সেই সুতা দিয়ে পরবর্তীতে কাপড় বোনা হচ্ছে। আবার এই যে সিদ্ধ করা যেই কোকুনগুলো রইলো সেগুলোকে রেশমের রং করা হচ্ছে। যদি তুমি রঙিন রেশম চাও সেখান থেকে রঙিন রং করে সেটাকে একটা কালার করা হলো। তারপর এগুলা থেকে আমার যদি আমি মিহি করতে চাই তাহলে 5টা 6টা কোকুনের নাল ধরে টান দিতে হবে, আর না হলে মোটা সুতার জন্য 15 থেকে 20টা কোকুনের নাল একত্রে ধরে টানা হয়। এবং এই কাজে একটা চরকা ব্যবহার করা হয়, এই যে স্পিনিরেট সুতা মেশিন, যেটাকে স্পিনিং, একটা চরকা মানে হচ্ছে একটা গোল ঘূর্ণায়মান বস্তু।
তো এর সাহায্যে আমরা পরবর্তীতে সুতাটা পেয়ে যাচ্ছি রেশমের সুতা, এবং সেটা দিয়ে পরবর্তীতে কাপড় তৈরি করা হয়ে থাকে। কৃত্রিম তন্তু থেকেও সুতা তৈরি করার প্রক্রিয়া তোমাদের বইয়ে আছে, সেটাও তোমরা দেখে নিবে। বিভিন্ন ধরনের সুতা আমরা পড়লাম, এই প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই নোট করে পড়বে। এরপরে আমাদের পলিমারের অধ্যায়ের এর পরবর্তী আলোচনা হচ্ছে রাবার এবং প্লাস্টিক। রাবার সাধারণত পানিতে অদ্রবণীয় এবং অদানাদার কঠিন পদার্থ। রাবার কিছু কিছু জৈব দ্রাবক যেমন এসিটন, মিথানল এগুলোতে অদ্রবণীয় হলেও টারপেন্টাইল, পেট্রোল, ইথার, বেনজিন এগুলোতে সহজেই দ্রবণীয় হয়ে থাকে। আবার রাবার সাধারণত সাদা হতে পারে, হালকা বাদামি রঙের হতে পারে। রাবার একটা স্থিতিস্থাপক পদার্থ, একে টানলে লম্বা হয়, সবাই জানো, এবং ছেড়ে দিলে সেটা আগের অবস্থায় ফিরে আসে। এই ধর্মটার নামই হচ্ছে স্থিতিস্থাপকতা, অর্থাৎ যে ধর্মটাতে সে আবার ফিরে আসতে চায়। বিশুদ্ধ রাবার বিদ্যুৎ এবং তাপ কুপরিবাহী হয়ে থাকে, তবে আজকাল বিজ্ঞানীরা বিশেষভাবে তৈরি বিদ্যুৎ পরিবাহী রাবার আবিষ্কার করেছেন। তা আমরা এখান থেকে কি পড়বো? রাবার কি, রাবারের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা পড়বো। এর রাসায়নিক ধর্মগুলো রয়েছে যেমন এটা দুর্বল ক্ষার, অ্যাসিড, পানি এগুলোর সাথে বিক্রিয়া করে না, যে কারণে কোনো কিছু রক্ষা করার জন্য প্রলেপ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। রাবার দীর্ঘদিন রেখে দিলে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এর কারণ হলো রাবার বাতাসের অক্সিজেনের সাথে তখন বিক্রিয়া করে, এবং অক্সিজেন ছাড়াও অনেক রাসায়নিক ধরনের পদার্থের সাথে বিক্রিয়ার ফলে রাবারটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং রাবার নষ্ট হয়ে যায়। তাহলে রাবার থেকে আমরা পড়বো রাবার কি, রাবারের ভৌত এবং রাসায়নিক ধর্ম সম্পর্কে পড়বো। এরপরে আমরা পড়বো প্লাস্টিক। প্লাস্টিক শব্দের অর্থ হচ্ছে সহজেই ছাঁচযোগ্য, অর্থাৎ নরম অবস্থায় প্লাস্টিক ইচ্ছে মতো ছাঁচে ফেলে সেটা থেকে নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট পদার্থ তৈরি করা যায়। আমরা বাসাবাড়িতে নানা রকম প্লাস্টিক সামগ্রী ব্যবহার করি। মগ, বালতি, জগ, মেলামাইনের থালা বাসন, পিভিসি পাইপ, বাচ্চাদের খেলনা, গাড়ি, সিলভেট, এমনকি আসবাবপত্রের সব কিছুই প্লাস্টিকের তৈরি হয়। তোমরা জানো যে সবই পলিমার পদার্থ। প্লাস্টিকের ধর্ম সম্পর্কে যদি আমরা জানতে চাই, তা প্লাস্টিক কি পানিতে দ্রবীভূত হয়? না, প্লাস্টিক কখনোই পানিতে দ্রবীভূত হয় না, পানিতে অদ্রবণীয়। প্লাস্টিক এটা গুরুত্বপূর্ণ ধর্ম হলো এটা বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে না। প্লাস্টিকের সবচেয়ে বড় ধর্ম হলো এটা গলিত অবস্থায় যে কোনো আকার দেওয়া যায়। এ কারণে আমরা নানাবিধ আকারের প্লাস্টিক পেয়ে থাকি। তাপ দিলে প্লাস্টিকের কী ধরনের পরিবর্তন ঘটে? যেমন ধরো পলিথিন, পিভিসির আলোচনাটাকে তোমরা শুরুতেই পাবে, একদম বইয়ের শুরুতে দেখবে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তোমরা এটার ইংরেজি যে নামটা সেটা একটু বানান সহ পড়বে। পিভিসি এটাকে কি বলা হয়? পলিভিনাইল ক্লোরাইড। তারপর হচ্ছে পলিস্টার কাপড়, বাচ্চাদের খেলনায়, এসব প্লাস্টিক তাপ দিলে নরম হয়ে যায়, এবং গলিত প্লাস্টিক ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। এভাবে যতবারই এদেরকে তাপ দেওয়া হয় নরম হয়, ঠান্ডা করলে শক্ত হয়। এগুলোকে বলা হচ্ছে থার্মোপ্লাস্টিক্স। অন্যদিকে মেলামাইন থাকে, ব্যাকেলাইট থাকে, যা ফ্রাইং প্যানের হাতলে বা বৈদ্যুতিক সকেটে ব্যবহার করা হয়। এগুলোকে তাপ দিলে সাধারণত নরম হয় না এবং পুড়ে শক্ত হয় না। এদেরকে একবারের বেশি ছাঁচে ফেলে নির্দিষ্ট আকারও দেওয়া যায় না। মানে একবার যখন ছাঁচে ফেলে আকার দেওয়া হলো, এরপরে তুমি এটাকে আর তাপ দিয়ে গলিয়ে কোনো নতুন ছাঁচ বা নতুন নির্দিষ্ট কোনো আকার দিতে পারবে না। এই ধরনের প্লাস্টিককে আমরা কি বলি? থার্মোসেটিং প্লাস্টিক্স। তাহলে আমরা দুই ধরনের প্লাস্টিকের নাম পেলাম, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক্স আর একটা হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক্স। থার্মোপ্লাস্টিক হচ্ছে তারাই যাদেরকে আমি বিভিন্ন সময় গলিয়ে তাপ দিয়ে আবার নতুন নতুন আকৃতি দিতে পারবো, আর থার্মোসেটিং প্লাস্টিক্স হচ্ছে যাদেরকে আমি একবারের বেশি এটাকে তাপ দিয়ে বা পুড়িয়ে নতুন করেও আকৃতি দিতে পারবো না। এবার দেখো প্লাস্টিকের কিছু রাসায়নিক ধর্ম আছে। প্লাস্টিক রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়ে থাকে, জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, ক্ষয়প্রাপ্ত হয় না, এমনকি পাতলা অ্যাসিড বা ক্ষারের সাথে প্লাস্টিক বিক্রিয়া করে না। তারপর শক্তিশালী এবং ঘনমাত্রার অ্যাসিডে কিছু কিছু প্লাস্টিক দ্রবীভূত হয়ে যায়। প্লাস্টিক সাধারণত দাহ্য এবং আগুন ধরালে পুড়তে থাকে এবং প্রচুর পরিমাণে তাপশক্তি তৈরি হয়। এরপর দেখো এখানে প্লাস্টিক পোড়ালে কী কী ধরনের ক্ষতিকারক পদার্থ তৈরি হতে পারে সেটা সম্পর্কে বলা হয়েছে। যেমন পিভিসিকে যদি পোড়ানো হয় তাহলে হাইড্রোজেন ক্লোরাইড মিশ্রিত হয়। পলিইউরেথেড প্লাস্টিক, যা আসবাবপত্র, চেয়ার তৈরিতে ব্যবহৃত হয়, পোড়ালে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন সায়ানাইডের মতো বিষাক্ত গ্যাস তৈরি হয়। পরিবেশের ভারসাম্যহীনতায় রাবার এবং প্লাস্টিকের যেই একটা বিশেষ ভূমিকা রয়েছে, যা আমাদের পরিবেশের ভারসাম্যর ক্ষেত্রে। কারণ তোমরা খেয়াল করবে আমাদের যে জলাশয়গুলো আছে সেগুলো সাধারণত বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় দ্রব্য, রাবার জাতীয় পদার্থেরই ভরে গিয়েছে, এবং এর ফলে পানি তার নিজস্ব যে গতিপথ আছে সেটা হারিয়ে ফেলছে এবং তৈরি হচ্ছে যে কোনো ধরনের
মানে অল্প একটু বৃষ্টিতেই তোমরা দেখবে শহর অঞ্চলগুলোতে সাধারণত জলাবদ্ধতার সৃষ্টি হয়, কারণ শহর অঞ্চলগুলোতে ওয়ান টাইম খাবারের যে প্যাকেটগুলো থাকে, পলিথিনের ব্যবহারগুলো, লোক সংখ্যা বেশি হওয়ার কারণে এই জায়গাগুলোতে এগুলোর ব্যবহার বেশি হয়, এবং ফলে এগুলো যদি আমরা ঠিকভাবে আমরা রিসাইকেল না করতে পারি, পুনরায় ব্যবহারের সুযোগ তৈরি না করতে পারি, কিভাবে ব্যবহার করতে হবে সেটা যদি আমার না জানা থাকে, তাহলে দেখা যাবে আমাদের পরিবেশের ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, যা ইতিমধ্যে হয়েছে। আমরা মারাত্মক হুমকির মুখে পড়েছি পরিবেশের ভারসাম্যহীনতায়। তাহলে এই সম্পর্কে আমাদের এদের ব্যবহার, প্লাস্টিক এবং রাবারের ব্যবহার সম্পর্কে আমাদেরকে যথেষ্ট সচেতন হতে হবে। এই হলো আমাদের পলিমার অধ্যায়ের মূল আলোচনা। একটা ক্লাসে শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা এর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিব, তোমরা এগুলো বাসায় একটু সুন্দর করে পড়বে, এবং অ্যাসাইনমেন্টটাতে কোনো ধরনের সমস্যা হলে ম্যাডামকে অবশ্যই জানাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।